প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং একে অপরকে দোষারোপের কারণে দুই দেশের নাজুক যুদ্ধবিরতি আবার চাপে পড়েছে। নতুন করে উত্তেজনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে। হরমুজ প্রণালীতে শনিবার 27 জুন একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানলে নতুন করে উত্তেজনা শুরু হয়। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা UKMTO জানায়, হামলায় জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও নাবিকেরা সবাই নিরাপদে আছেন। গত কয়েকদিনের ঘটনায় হরমুজে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে যৌথ সামুদ্রিক যন্ত্রকেন্দ্র JMIC। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে দেশটির বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার নিশানা করে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, বাণিজ্যিক নৌযানের ওপর ইরানের হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক বন্দরে তাহেরুই ঘাট এলাকায় শুক্রবার রাতে একটি প্রজেক্টাইল আঘাত হানে। তবে মেহর বার্তা সংস্থার দাবি, হামলার পরও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির নির্বোধের মতো লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন উপরাষ্ট্রপতি JD ভ্যান্স লেখেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে চলছে, তবে ইরান আবার হামলা চালালে তার জবাব দেওয়া হবে। ভ্যান্সের ওই মন্তব্যের কিছুক্ষণ পর গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। তাদের দাবি, ইরানের অনুমোদিত নৌপথ ছাড়া অন্য নৌপথ দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে কিছু জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। নাজুক যুদ্ধবিরতি। নতুন করে পাল্টাপাল্টি হামলায় 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা মনোরাশি অর্থাৎ অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। চূড়ান্ত শান্তি চুক্তির আগে বিস্তৃত আলোচনার ভিত্তি হিসাবে সমঝোতা মনোরাশিটি করা হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলও অন্তর্ভুক্ত। তবে ইরান বলছে, হরমুজে তাদের অনুমোদন নেই এমন কোনো নৌপথ ব্যবহার করা যাবে না। একই সঙ্গে তেহরান জোর দিয়ে বলছে, 60 দিনের অন্তর্বর্তী সময়ের পর ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজে জাহাজ চলাচলের জন্য নতুন ব্যবস্থা চালু করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই অবস্থানের বিরোধিতা করছে। চুক্তির পর হরমুজ দিয়ে জাহাজ চলাচল শুরু হওয়ায় তেলের দাম যুদ্ধপূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। তবে বাজার পুরোপুরি স্বাভাবিক হতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র চাইছে, জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান উপকূল ঘেঁষে দক্ষিণের নৌপথ ব্যবহার করুক। অন্যদিকে তেহরান চায়, জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন উত্তর দিকের নৌপথ ব্যবহার করুক। ইরানের সংসদের ন্যাশনাল সিকিউরিটি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, তেহরানের নির্দেশ অমান্য করা হলে কঠোর জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে সমঝোতা মনোরাশির শর্ত লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শুক্রবার দিবাগত রাতে বেইরুতে হিজবুল্লাহর সমর্থকেরা বিক্ষোভ করেন। তাদের দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এই সমঝোতা মানবেন না। চুক্তির পরও গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়া এলাকায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কতা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে তা কার্যকর করতে শক্তিশালী যাচাই ব্যবস্থা অপরিহার্য হবে। গ্রোসির ভাষ্যমতে, ইরান সরকার পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই বলে জানিয়েছে, কিন্তু শুধু ঘোষণায় হবে না, তা নিশ্চিত করতে কার্যকর যাচাই ব্যবস্থা থাকতে হবে। ওয়াশিংটন তেহরান সমঝোতা চুক্তি অনুযায়ী যুদ্ধের আগে ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় 440 কেজি ইউরেনিয়াম IAEA এর তত্ত্বাবধানে নিম্নমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামে রূপান্তর করার কথা রয়েছে। এদিকে গাজা ইস্যুতে মোদি সরকারকে এক হাত নিলেন সোনিয়া গান্ধী। গাজা উপত্যকার চলমান যুদ্ধ এবং মানবিক সংকট নিয়ে মোদি সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি যে অবস্থান ধরে রেখেছিল, বর্তমান সরকার তা থেকে সরে গিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। একটি নিবন্ধে সোনিয়া গান্ধী বলেন,
গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়ে নয়াদিল্লি কার্যত নীরব। এই নীরবতা শুধু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়, বরং ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতির সঙ্গেও সাংঘর্ষিক। তিনি জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অফ ইনকোয়ারির একটি প্রতিবেদনের উল্লেখ করে দাবি করেন, সেখানে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরা হয়েছে। যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত 20,000-এর বেশি শিশু নিহত হয়েছে এবং 44,000-এর বেশি মানুষ আহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও সমালোচনা করেন সোনিয়া গান্ধী। তার ভাষ্য, পর্যাপ্ত তথ্য ও আইনি প্রক্রিয়া থাকা সত্ত্বেও বিশ্ব এই সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। এরপর কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের তীর ছুঁড়ে তিনি বলেন, গাজা ইস্যুতে ভারত প্রায় সম্পূর্ণ নীরব থেকেছে এবং বেসামরিক মানুষের দুর্ভোগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি। ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের মিত্র উল্লেখ করে তিনি সরকারকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, কংগ্রেস পররাষ্ট্র নীতিকে ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে মিশিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুনাওয়ালার দাবি, ভারত গাজা ও ফিলিস্তিন ইস্যুতে বহুবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জাতিসংঘে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে এবং নিয়মিত মানবিক সহায়তাও পাঠিয়েছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির এই মুখপাত্র বলেন, দলটি সবসময় পররাষ্ট্র নীতির চেয়ে ভোট ব্যাংককে বেশি গুরুত্ব দেয়। তার অভিযোগ, কংগ্রেস ইসরায়েলের ওপর হামাসের হামলা নিয়ে কখনোই সরব হয় না। সবশেষ জানিয়ে দেব, ভেনেজুয়েলায় প্রায় 7 লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন বলছে ইউনিসেফ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি তথ্য মতে ভূমিকম্পে এখনো পর্যন্ত 1430 জন প্রাণ হারিয়েছে। এমন পরিস্থিতিতে প্রায় 6,80,000 শিশু জরুরি মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির মতে এই দুর্যোগে কয়েক লাখ শিশুসহ প্রায় 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের উত্তরাঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। ইউনিসেফ জানিয়েছে, পরপর 2টি ভূমিকম্পে ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্য কেয়ার কেন্দ্র এবং প্রয়োজনীয় অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য কেয়ার এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি। আঘাত, রোগব্যাধি, বাস্তুচ্যুতি এবং মানসিক আঘাতের মতো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এরই মধ্যে সংস্থাটির পক্ষ থেকে মানবিক সহায়তা ফ্লাইট পাঠিয়েছে। এর মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, পানি ও স্যানিটেশন সামগ্রী, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী রয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দিতে সংস্থাটি জাতীয় কর্তৃপক্ষ এবং মানবিক সহায়তা প্রদানকারী অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে। ইউনিসেফ ত্রাণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানাচ্ছে এবং শিশুর সুরক্ষা, পুষ্টি, স্বাস্থ্য কেয়ার, শিক্ষা এবং নিরাপদ পানি প্রাপ্তির বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরিবারগুলোকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সহায়তা করতে সময়মতো মানবিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। এছাড়াও দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জরুরি চাহিদা মেটাতে তারা অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে।